ধন্যবাদ সকলকে যারা আমাদের ময়মনসিংহ জেলা স্কুল সাহিত্য সংসদ কর্তৃক পরিচালিত চতুর্থ পাঠচক্রে উপস্থিত হয়েছেন। আজকের যে পাঠচক্রটি এটি পরিচালিত হবে আমাদের অ্যাডভান্সড বা অগ্রগামী পাঠকদেরকে নিয়ে। আমরা অ্যাডভান্সদের দিয়ে যে পাঠচক্রটি গতবার পরিচালনা করেছিলাম এটি ছিল কপালকুণ্ডলা বইটি নিয়ে। এইবারও আমরা কপালকুণ্ডলা গ্রন্থটি নিয়ে এই পাঠচক্র পরিচালনা করব, কারণ গতবার যে আলোচনাটি আমরা করেছিলাম, যে পাঠচক্রটি আমরা পরিচালনা করেছিলাম, তখন খুব বেশি সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণরূপে আলোচনাটি শেষ করতে পারি। তো আজকে আমি মনে করছি যতগুলো দার্শনিক তত্ত্ব আছে, যতগুলো নীতি নৈতিকতার তত্ত্ব আছে, এগুলো আমরা যথাসম্ভব সম্যকভাবে পরিপূর্ণ করার চেষ্টা করব এবং দ্বন্দ্ব ও সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের বোধগম্যতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি এই পাঠচক্রের সঞ্চালক শ্রী সাগ্নিক সরকার হিসেবে আজকে যেহেতু তোমরা সকলেই এখানে অ্যাডভান্সড, তাই আমি আলাদা আলাদা করে তোমাদেরকে বলবো না যে তোমরা এখানে কি মনে করো। আমি এখানে একটা উন্মুক্ত প্রশ্ন করব, একটা উন্মুক্ত প্রশ্ন করব যেটাতে তোমরা যে কেউ মতামত দিতে পারবে এবং পারস্পরিক দ্বন্দ্ব সমন্বয়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবে। তো এক্ষেত্রে আমার উন্মুক্ত প্রশ্নটি হচ্ছে যে গতবার আমরা বলেছিলাম যে একটি সমাজে থাকতে গেলে ওই সমাজের সাথে আমাদের মানিয়ে চলতে হয়। যেরকম কাপালি, যেরকম আমাদের তৌফিক সাদাত নিচু, তুমি বলেছিলে যে আপেক্ষিকতার দৃষ্টিতে আমাদের দেখতে হবে, বিষয়টা আপেক্ষিক। তো আমরা এখানে সিদ্ধান্ত ছিল যে কাপালিকের সমাজে থাকলে আমাদের কাপালিকের মতো আচরণ করতে হবে, আমাদের সভ্য সমাজে থাকলে আমাদের সভ্যতার মতো আচরণ করতে হবে। এরপরে এখন আমাদের এখানে আমার মূল প্রশ্নটা হচ্ছে যে তখন কিন্তু বলা হয়েছিল কারো সমাজ ব্যবস্থাকে আঘাত না করা। এখন কথা হচ্ছে যে আমরা যদি বিপ্লবীদেরকে দেখি, আমরা যদি সামাজিক বিদ্রোহীদেরকে দেখি, তারা কিন্তু প্রত্যেকে সমাজকে আঘাত করেছে, প্রত্যেকে সেই সামাজিক কাঠামোটাকে বা সমাজ ব্যবস্থাটাকে আঘাত করার মাধ্যমে বা চ্যালেঞ্জ করার মাধ্যমে কিন্তু পরিবর্তন এনেছিলেন। গত পাঠচক্রে আহমেদ রাকাত রাত তুমি বলেছিলে যে সমাজ নিয়ত পরিবর্তনশীল, সমাজ কোনো স্থবির বস্তু না, এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। এখন বিষয়টা হচ্ছে যে পরিবর্তনটা হয় কার কারণে? পরিবর্তন হয় এই আঘাতকারীদের কারণে, এই বিপ্লবীদের কারণে। আমরা যদি দেখি সতীদাহ প্রথার ইতিহাসটা, এটি কিন্তু সেই মধ্যযুগ থেকে প্রায় 700-600 বছর ধরে চলে আসছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি সমাজের ওই ক্ষেত্রটা কিন্তু অনেকটাই স্থবির হয়েছে। একজন মাত্র ব্যক্তি, রাজা রামমোহন রায়, তিনি কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থার উপর আঘাত হেনেছিলেন বলেই কিন্তু পরবর্তীতে আমাদের যেই সতীদাহ প্রথা এটি দূর হয়েছে। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারণে এবং অন্যান্য বিভিন্ন বিপ্লবীদের কারণে আমরা নারী শিক্ষা পেয়েছি, আমরা পেয়েছি বহু বিবাহ বন্ধ করা, আমরা পেয়েছি বাল্য বিবাহ বন্ধ করে, ইত্যাদি আরও অনেক কিছু। এখন কথাটা হচ্ছে যে আমাদের দুইটা জিনিস হচ্ছে সমাজের জন্য, একটা হচ্ছে স্থিতিশীলতা আর একটা হচ্ছে গতিশীলতা। একটা সমাজ যদি গতিশীল না হয় তাহলে সেই সমাজে আসলে লাভ নেই, কারণ সেটা স্থবির হয়ে থাকে। তাহলে আমরা কী করলাম মানব জাতি হিসেবে যদি আমরা সামনের দিকে এগিয়ে না যাই? আবার একই সাথে যদি একটা জিনিসের গতির কারণে মাঝখান দিয়ে যদি ছিঁড়ে পড়তে শুরু করে, মাঝখান দিয়ে যদি ভেঙে পড়তে শুরু করে, তাহলে সেই গতির ওপরও না, কারণ সেই গতিশীলতা তখন অস্থিতিশীলতা নামান্তর হয়ে যাবে। এখন আমরা স্থিতিশীলতা এবং গতিশীলতা দুইটা পারস্পরিকভাবে সামঞ্জস্যের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে জিনিসটা। এখন আপনার এই সকল ক্ষেত্রে কীভাবে মনে করেন কোন মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা জিনিসটার ব্যালেন্স করতে পারব, যেখানে স্থিতিশীলতা থাকবে, গতিশীলতাও থাকবে? এটা হচ্ছে আমার এখানে সবার প্রতি উন্মুক্ত প্রশ্ন। রাকাত, তুমি উত্থাপন করো তোমার বক্তব্য। তো আমার যে প্রশ্নটা ছিল, আমরা কিসের বা কেমন মানদণ্ডের উপর ভিত্তি করে স্থিতিশীলতা এবং গতিশীলতার মাঝখানে সমন্বয় করব। তো এখানে প্রশ্নটাতেই একটি সমস্যা আছে। দেখা যায় যে আমরা যেমন হঠাৎ দ্রুত গতিতে কখনো কোনো সমাজ পরিবর্তন হয় না, এভলিউশন বা যে বিবর্তন, এটা নির্দিষ্ট সময় লাগে প্রত্যেকটা জিনিসই। তো আমরা যে ভাবছি হঠাৎ করে আমরা এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে চলে আসলাম, আবার হঠাৎ করে কোনো পরিবর্তনই বললাম না, এর মাঝখানে কোনো কন্ট্রাকশন তৈরি হবে কি না এটা কখনো হওয়া সম্ভব না। কারণ সমাজে আমরা আগে দেখি সতীদাহ কিন্তু একদিনে বন্ধ হয়নি, রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ শেষ দেখে যেতে পারেননি, এরপরেও সতীদাহ চলেছিল এবং আরও বেশ কিছু সময় নিয়ে কিন্তু সতীদাহ বন্ধ হয়। বিধবার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় 50-60 বছর লাগে কিন্তু বিধবা সম্পূর্ণরূপে চালু করতে পারে। তো আমরা বলতে পারি যে কখনো সমাজ খুব দ্রুত গতিতে এক যুগের মধ্যে বা 10 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেল এমনটা হবে না। আমরা বর্তমান সভ্য সমাজ বলতে যা বোঝাই তা পরিবর্তিত হতে 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 আস্তে 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 একটা পর্যায়ে থেকে আজকে এই পর্যায়ে হচ্ছে, তার জন্য লেগেছে প্রচুর সময়। তো কখনো এমন হবে না যে সমাজ হুট করে পরিবর্তন হয়ে যাবে কিংবা একেবারে আস্তে আস্তে সমাজ এগোবে, বরং সমাজের নির্দিষ্ট একটা গতি আছে, একটা পর্যায়ে আছে এবং প্রতিটি পর্যায়ে সমাজ যেভাবে পরিবর্তিত হয়, তাই আমরা বলতে পারি যে এর কারণে সমাজে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে আর কি একদিনে হয়ে যাবে না বা দ্রুত হবে, এখন কোনটা দ্রুত কোনটা ধীর এটা কে বিচার করে? কথা হচ্ছে যে একজন ব্যক্তির জীবদ্দশায় যদি একটা জিনিস ঘটে যেতে পারে সেটাকে কিন্তু আমরা সামগ্রিক সামাজিক ধারাবাহিকতার ইতিহাসের প্রেক্ষাপট বা ওই আপেক্ষিকতা অনেক বেশি দ্রুত করতে পারে, যেটা রামমোহন রায়ের ক্ষেত্রে হয়েছে। কারণ আমরা দেখেছি মানে রামমোহন রায় শেষ দেখে যেতে পারেন, এটা ঠিক বলা ঠিক হয় না। কারণ কথা হচ্ছে যে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করা হয়েছে, তারপরে কিন্তু অর্ধেকে কমা শুরু করেছে, মানে ৩-৪ বছরের মধ্যেই ভয়াবহভাবে অনেকটা কমে এসেছে। হ্যাঁ, যেটা প্রত্যন্ত ভয়াবহ হতে অনেক মারাত্মক হয়। হ্যাঁ, তো হচ্ছে যে মানে প্রত্যন্ত কিছু অঞ্চলে ৩-৪টা হইতে পারে, যেগুলো হচ্ছে আলাদা কোনো ভোল্ট আইন। কথা হচ্ছে যে এটি দ্রুত হয়নি। আইনটা যখন পাশ হয়েছিল তা কিন্তু ৩-৪ বছর হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি সামগ্রিক সামাজিক পরিক্রমা দেখি, একজন ব্যক্তির জীবদ্দশা কিন্তু যথেষ্ট কম। আর কোনটা গতিশীল, মানে কোনটা অতিমাত্রায় গতিশীল আর কোনটা মানে সঠিক মাত্রায় গতিশীল, এভলিউশন কোনটা রেভলিউশন, রেভলিউশনের মধ্যে পার্থক্য আছে। আবার আপনি রেভলিউশনকে সমর্থন করেন নাকি এভলিউশনকে সমর্থন করেন, এটারও বিষয় আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি রেভলিউশন ব্যর্থ হয়েছে, আমরা দেখতে পেয়েছি রেভলিউশন সফল হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এভলিউশন সফল হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এভলিউশন ঘটতে গিয়ে আবার ঘটবে। হ্যাঁ, বা হচ্ছে অনেক বেশি সময় নিয়ে নেওয়ার কারণে সেটা একটা সময় হচ্ছে অন্যান্য বিষয়ের জন্য হচ্ছে ধামাচাপা পড়ে যায়, বিভিন্ন ধরনের এভলিউশন। এখন এই ক্ষেত্রটা আপনি কিভাবে বিচার করবেন? আপনি যে বললেন যে হচ্ছে মানে দ্রুত করলে হবে, তাহলে তো আপনার মতে বিপ্লব মাত্রই ব্যর্থ। বিপ্লব মাত্রই ব্যর্থতা সেটা আমি বলতে চাই না। আমি বলছি যে বিপ্লব যে সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, এটা তো এটা একটা সমাজের বৈশিষ্ট্য। এখন ধরা যাক একজন মানুষ সে জীবনে কখন ভাবতেও পারে না যে আমি এত মাইল দূরে বসে তার সাথে ফোনে কথা বলবো। ধরা যাক আমার বাবা চাচা, তিনি কিন্তু মানে অনেক বয়স্ক ব্যক্তি, উনি তো কখনো ওই সময় তো ভাবেন নাই যে ওনার পকেটে ফোন থাকবে, আজকে এনে থেকে ওনার আরেক ঘাটে যায় যে হয়তো বিদেশে আছে তার সাথে কথা বলতে পারবে। কিন্তু ওনার নিজের যখন ফোন আছে না, যেটা মানুষের জীবনের অংশ, এটা হচ্ছে অভিযোজনের অংশ। মানুষের অভ্যস্ত হতে হয়, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যে অভ্যস্ত হতে পারে না তার এই সমাজে কোনো জায়গা নেই, এটাই অবস্থা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনি অভ্যস্ত হয়ে নিতে হয়, কিন্তু কথা হচ্ছে যে অভ্যস্ত যে আমি হব সকল ক্ষেত্রে সমাজে যদি কনস্ট্যান্ট পরিবর্তন হতে থাকে, একটা জায়গায় অভিযোজন করতো আরেক জায়গায় অভিযোজন করতো। ধরা যাক এটা আমাদের দেশে যদি এরকম হয় যে প্রত্যেক নির্বাচনে আমাদের দল চেঞ্জ হয়, যদি এরকম অবস্থা প্রত্যেক নির্বাচনে আমাদের দল চেঞ্জ হয়, অথবা যদি আমাদের নির্বাচনের সময় যদি 2 বছর করে দেওয়া হয় এবং প্রত্যেক 2 বছরের মধ্যে আমাদের দল চেঞ্জ হয়, এটি অভিযোজন করা সম্ভব আমাদের দ্বারা? এক এক সময় এক একটা কারিকুলাম আসলো, যেরকম আমরা আমাদের যে বর্তমান শিক্ষা কারিকুলাম থেকে অন্য কারিকুলামে যে হঠাৎ করে জাম্প করলাম, এটা এখনো আমাদের হচ্ছে অভিযোজন করতে সমস্যা হচ্ছে। আর কথা হচ্ছে যে আপনি বলতে পারেন অভিযোজন যে করতে পারে সেই যেতে আসে, তো কথা হচ্ছে যে কোন অভিযোজন ন্যায়সঙ্গত, কোন অভিযোজনের সম্মুখীন করতে হবে আমাদের মানুষকে। তবে সমাজ ব্যবস্থা যদি আমরা এইভাবে বলতে পারি, মানে 2 বছরে তো কোনো সমাজ পরিবর্তন করা সম্ভব না, ঘন সম্ভব না, গিরিগিরির মতো সম্ভব না, তবে সম্ভবত মানুষের মনের ভিতরে একটা বিরূপ প্রভাব ফেলবে। কিন্তু আমাদের সম্যক বা সামগ্রিক অবস্থা দেখি বড় পরিসরে বড় কোনো সমাজের ক্ষেত্রে সেটা দেখা যায় খুব স্লো পরিবর্তন হয়। আমি যেটা বললাম যে ধরা যায় একজনের জীবদ্দশা খুব স্লো না, বাট একজনের জীবদ্দশা সর্বোচ্চ 3টা সমাজ পরিবর্তন হতে পারে। ধরা একজন ব্রিটিশ আমলে পাচ্ছে, একজন পাকিস্তান আমলে পাচ্ছে, আবার সে বর্তমান আমলে বেঁচে আছে। কিন্তু রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন দেখা যায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন পাকিস্তান আমলে যে সমাজ ছিল, বর্তমান আমলে সেই সমাজ নেই, সম্পূর্ণ ভিন্ন। আগের কালে হয়তো যারা সংখ্যালঘু ছিল তাদের হয়তো তেমন দিতে হতো না, কিন্তু এখন তো তাদের সম্মান দেওয়া হয় সংখ্যালঘু ক্ষেত্রে। তো রাজনৈতিক পরিবর্তনও যেমন সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারে, তেমনি মানুষের পরিবর্তন কিংবা সামাজিক বিপ্লব সমাজকে পরিবর্তন করতে পারে। বিপ্লবটা বলছিলাম সামাজিক ক্ষেত্রে, আপনি ওটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বিপ্লবের কথা বলে ফেলছেন। হ্যাঁ, তো সামাজিক ক্ষেত্রে যদি বিপ্লবের কথা বলছেন, সামাজিক বিপ্লবের ক্ষেত্রে আমি যা বললাম, ধরা যাক কম্পিউটার আবিষ্কার, এটা কিন্তু মানুষের সবচেয়ে বড় বিপ্লবের মধ্যে একটা। তো এখন কি সাধারণ মানুষ তাদেরকে কম্পিউটারে অভ্যস্ত না, এখন তাদের কম্পিউটারে বললে আরও সহজ জিনিস আসলো, ল্যাপটপে এখন সারা বয়স্ক ছেলে যাদের সময় তারা টেলিগ্রাফ ইউজ করতো কিংবা দূর দূরান্ত থেকে চিঠি পাঠাতো, তারা কি আজ ল্যাপটপ ইউজ করছে না? করছে। তো মানুষের তো অভ্যস্ত হয়ে যায়, ভালো জিনিস যেগুলো সেগুলোতে যদি পরিবর্তন হয় তাহলে মানুষ সবসময় অভ্যস্ত হয়ে যায়। এখন দেখো আমার এখানে এইবার সকলের প্রতি আমার প্রশ্ন,
আপনি বললেন যে ভালো যে জিনিসগুলো এগুলিতে মানুষ অভিযোজিত হয়েছে। এখন কথা হচ্ছে যে কিছু কিছু জিনিস সফল হয়েছে, কিছু কিছু জিনিস ব্যর্থ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে ব্যর্থ হয়েছে বলতে সেটার প্রভাব কখনো ভালো হিসেবে দেখা দেয়। উদাহরণস্বরূপ আমরা যদি এখন আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা বলতে পারি সতীদাহের কথা, আমরা বলতে পারি হচ্ছে বিধবা বিবাহের কথা, কিংবা আমরা যদি পাশ্চাত্য দেশের দিকে তাকাই আমরা বলতে পারি হচ্ছে মানে বিজ্ঞানের উন্নতির কথা, হ্যাঁ, কিংবা সামগ্রিক অর্থে মানে রাষ্ট্রীয় ক্যাপিটালিজমের কথা ইত্যাদি আরো অনেক কিছু। সেটা অনেক বিপ্লব ঘটিয়েছে। আপনি কম্পিউটারের কথা বললেন, রিসেন্ট আমরা যদি আমার সাম্প্রতিক বিষয় আসি, রিসেন্টলি কি হয়েছে? এআই। হ্যাঁ, এআই বা হচ্ছে সাধারণভাবে কম্পিউটার ধরা যাক অনেক ভালো একটা পরিবর্তন এনেছে। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি উদাহরণস্বরূপ একটা স্পর্শকাতর জিনিস কিন্তু তথাপি সামাজিক বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে LGBTQ। যেটা হচ্ছে আমাদের বইয়ে ছিল শরীফ শরীফ। হ্যাঁ, কথা হচ্ছে যে একজন ব্যক্তি, সামাজিক বিষয়টা এরকম হচ্ছে যে একজন ব্যক্তি নিজেকে অন্য কিছু মনে করে সে অন্য কিছু হয়ে যেতে পারে। আমি নিজেকে একজন নারী মনে করি দেখে আমি একজন নারী হয়ে গেল, এরকম ধরনের চিন্তাধারা, এটা কিন্তু এক ধরনের বিপ্লব। আবার কম্পিউটার এক ধরনের বিপ্লব। এখন আপনি বলছেন যে যেটা ভালো সেটার প্রতি অভিযোজিত হয়ে নেবে। এখন কথা হচ্ছে যে কম্পিউটারের সূচনা লগ্নে কিন্তু মানুষজন এতটা বিদ্রোহ করে বা এতটা অস্থিতিশীলতার সৃষ্টি হয়, কিন্তু LGBTQ বা এটা যখন ঘটছে তখন কিন্তু অনেক বেশি অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি মানে এটার বিরোধিতা অনেকে করছে, যেমন কনজারভেটিভ পার্টি এটার পক্ষেও আছে, ভয়ানকভাবে লিবারাল পার্টি। হ্যাঁ, আবার একই সাথে যখন আমরা দেখেছিলাম নারীবাদী আন্দোলনগুলো, হ্যাঁ, তখন কিন্তু এই ঠিক একই ধরনের আমরা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কথা হচ্ছে যে এই LGBTQ আন্দোলনের যে প্রতিক্রিয়া, নারীবাদী আন্দোলনের কিন্তু সেই প্রতিক্রিয়া ছিল। আমাদের দেশীয় প্রেক্ষাপটে বিধবা বিবাহ বা সতীদাহ প্রথা বন্ধের প্রক্রিয়াটা কিন্তু এরকম ছিল, সেই প্রতিক্রিয়াটা কিন্তু এরকম ছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কোনটা সফল হয়, কোনটা ব্যর্থ হয়, কোনটা ভালো, কোনটা খারাপ, এটা আমরা কিসের মাধ্যমে বিচার করব? এটা আপনি একটু যদি ইয়া করুন, আমি এখানে প্রত্যেকের কাছে প্রশ্ন করছি। এখন আমরা যদি অধিকাংশ হাতিকে গাছের মতো মনে করি, আসলে সেটা সঠিক আমরা কিন্তু তা জানি না, কিন্তু অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা বিষয়টাকে স্বীকার করি যে বিষয়টা সঠিক বা সামাজিক প্রেক্ষাপটে একটা গ্রহণযোগ্যতা বেশি হয়েছে বিষয়টা আমাদের মনের অজান্তে, কিন্তু আসলে বিষয়টি সঠিক কিনা তা আমরা জানি। তবে এখানে গণতন্ত্রের মতামতে অধিকাংশ সামাজিক প্রেক্ষাপটের উপর বিচার আছে। তো এখানে আমার প্রশ্ন আছে, ধরা যায় অধিকাংশই ভুল হয়। ধরা যাক আগের কালে মানুষ বিশ্বাস করতো যে সূর্যের পৃথিবী, সূর্যের চারপাশে না বরং সূর্য পৃথিবীর চারপাশে। তো এখন তো এই ভ্রান্ত ধারণাটা হারিয়ে গেছে সবার কাছে। তো কিন্তু আগের কালে তো অধিকাংশ বিশ্বাস করতে মতামত, তখন তারা কিভাবে বুঝলো যে তোমরা তারা ভুল, তুমি সেটা কিংবা আমি ভুল, তোমরা সঠিক? কারণ গ্যালিলিও কোপারনিকাস বলছিল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তারা তো বিশ্বাস করে না। এখানে গ্যালিলিও কোপারনিকাস নিজের এমন মানে অর্থাৎ তিনি সবাইকে বুঝাতে পেরেছিলেন যে এখানে সবার মতামতকে তিনি পাল্টে দিতে পেরেছিলেন। তিনি যদি সবার মতামতকে তখন পাল্টে না দিতে পারতেন তাহলে মানুষ তাই পারত, পাল্টে দিতে পারছে। যদি সেই দিন অক্ষম মানে যদি না পারতো তাহলে কিন্তু আমরাও তাই ভাবতাম যে সূর্য পৃথিবীর চারিদিকে। এখানে একটা কি আছে, আমি বলি এখানে একটা ক্লিয়ার আছে, মানুষ কিন্তু গ্যালিলিওকে অ্যাকসেপ্ট করে না, কোপারনিকাস পুরাই মারছে। হ্যাঁ, তো ওই সময় তো ২৫০০ বছর গ্যালিলিও আসছিল, তারপরে আরো বেশ কিছু বিজ্ঞানী ছিল, তারা বলছিল যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, কিন্তু তারা তো কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করতে যখন টেলিস্কোপ আবিষ্কার হয়েছে অঙ্কটা করছে, মানুষ বুঝছে সত্যি পৃথিবী ঘুরে চারপাশে ঘুরে। তাহলে এই যে ২৫০০ বছরের মতো প্রায় মানুষ অন্ধকার দেখেছিল, এই জন্য কি এই গণতন্ত্র দেয় না? এখন আপনি এই গণতন্ত্র বাদে যদি আপনি সমাজ চালাতে চান, হয়তো গণতন্ত্র সবসময় ভালো দিকে আমাদের সমাজের জন্য বয়ে আছে না, কিন্তু একটা সমাজ ভালো দিকে যাক বা খারাপ দিকে যাক তার সম্পূর্ণ নির্ভর করে গণতন্ত্রের উপর। এখন আপনি যদি গণতন্ত্রের আপনি নিজে একটা মতবাদ দিবেন বা সে আপনার প্রতিবেশী আরেকটা মতবাদ দিবে, তার উপর তার সমাজ চলবে না। সমাজ চলবে দেখুন, যদি এই মানে বেশিরভাগ সিদ্ধান্ত সমাজের উপর খারাপ হয়, যেমন ধরা আমি এখানে যেটা দেখলাম এই দুইজনের দ্বন্দ্বের যে মূল বিষয়টা সেটা সমন্বয় করে এরকম দাঁড়ায় যে একজন রাকাত বলছে ঔচিত্য নৌচিত্য করা উচিত নাকি করা উচিত না, যেখানে ফাহিম বলছে বাস্তবতা এটা বুঝতে হবে। কথা বলছে যে ধরা যাক ফাহিম বলতেছে, আমি যতদূর মনে করি এটা হচ্ছে ফাহিম বলছে যে কিভাবে হয়, হ্যাঁ, রাকাত বলতেছে যে কিভাবে হওয়া উচিত। উচিত। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে রাকাত একটা প্রশ্ন,
ফাহিম, তুমি কিছুক্ষণ আগে বলেছিলে যে আমরা জানতে পারি না যে আমরা সঠিক না সঠিক না, কিন্তু আমি এই কথাটা কিন্তু বলেছিলাম তোমার প্র্যাগমেটিবিলিটি ব্যতীত ব্যতীত জিনিস না, মানে হচ্ছে থিওরিটিক্যাল, আমরা কখনো তাত্ত্বিকভাবে বলতে পারবো না যে আমরা সঠিক নাকি সঠিক। কিন্তু আমরা যদি এরকম দ্বিধায় থাকি সবসময় হচ্ছে ভাই সঠিক না নাকি সঠিক, ভাই কিছু করার দরকার নেই বইলে বলি, তাহলে কি আমাদের কাজ চলবে? ধরা যাক তুমি যে গণতন্ত্রের কথা বলছো, কয়েকজন জনগণ একটা জিনিসকে সঠিক বলে মনে করে দেখেই তো তারা সামনে ডেকে আসে নাকি? এখন তুমি যদি এখন বলতে থাকো যে কোনটা সঠিক নাকি সঠিক না, ভালো থিওরিটিক্যালি এটা সত্য, আমরা আসলে চূড়ান্তভাবে কখনোই জানতে পারবো না সঠিক নাকি, কিন্তু যখন আমাদের কাজ করতে হবে তখন কিন্তু আমাদের একটা জিনিস বুঝে যাওয়া দরকার। হ্যাঁ, আমরা নাই করছি একটা মানে হাওয়ার উপর ঢিল মারতেই হবে। ধরা যাক আমি তো জানি না যে পাঠ্যচক্রটা যে পরিচালনা করছে এটা ভালো নাকি খারাপ, কিন্তু তথাপি মানে থিওরিটিক্যালি তত্ত্বীয়ভাবে আমরা কিন্তু জানি না যে পাঠ্যচক্রটা আসলে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। কিন্তু আমরা যদি এরকম সংশয় থাকতাম সবসময়, যে সংশয় আপনার কখনই কোনো কিছু করতে পারে, আমরা যদি সংশয় থাকতাম করবো না মানে যেটা বলো ইনিয়ে যদি জিনিসপত্র আমরা করতাম তাহলে কিছু হইতো। কিন্তু আজকে যে আমরা এখানে দৃঢ়তার সাথে করছি, এটা কিন্তু টেকনিক্যালি বলা যায় যে আমরা আকাশে ঢিল মারছি, বন্ধ করে একটা ঢিল মারছি, তো তথাপি কাজ হচ্ছে কেন? কারণ আমরা সংশয় চিত্ত না, কারণ আমরা একটা জিনিস ঠিক করেছি যে ভাই বুঝি না কাজ করলে, হ্যাঁ যে ভাই আমাদের লাগবে এটা ঠিক, মানে এটা ঠিক আমরা মনে করি এটা ঠিক, এই কারণে এটা আমরা পরিচালনা করছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যদি প্র্যাগমেটিবিলিটির কথা বলি, তুমি যেটা বলেছো আমরা সঠিক না এটা আমরা বুঝতে পারি, এটা কিন্তু থিওরি। যদি প্রয়োগের ক্ষেত্রে আমরা বলি, আমি কিন্তু প্রয়োগের প্রশ্ন করতেছি যে কি করলে ভালো, ওটা একটা রাখাতে করতে চাই উচিত না উচিত, মানে কি করলে ভালো, কি করতে হবে, আমরা থিওরিটিক্যালি বুঝতে পারবো যে কি মানে কি হিসাব কি, হ্যাঁ কিন্তু কি করতে হবে, আমি এই প্রশ্নটা করেছিলাম। হ্যাঁ, এই প্রশ্নটা করেছিলাম যদি আমাদের করতে হবে, যদি আমাদের নিরূপণ করতে হবে, তাহলে এই ব্যালেন্সটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভালো, কোন বিপ্লব ভালো, কোন বিপ্লব খারাপ, কোন বিপ্লব সফল হইতে বাধ্য, কোন বিপ্লব ব্যর্থ হইতে বাধ্য, কিংবা অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সফল বিপ্লব বলতে সফল মানে যে ভালো কেটে মনে করো। হ্যাঁ, ধরা যাক এখন যদি কেউ আন্দোলন করা শুরু করে যে হচ্ছে নরখাদকতা উৎপন্ন করবে, অথবা কেউ যদি আন্দোলন করা শুরু করে যে তান্ত্রিকের মতো হচ্ছে করবে নরবলি দেওয়া শুরু করবে। তান্ত্রিক আন্দোলন কিন্তু আর্য বৈদিক সমাজ অনেকবার হয়েছে। হ্যাঁ, কথা হচ্ছে যে যারা বৈদিক ছিল তারা তো তান্ত্রিকদের হচ্ছে অনেকটা পরিপন্থী, মানে তান্ত্রিকরা ছিল পুরনো যারা মহেন্দ্র, এবং যারা বৈদিক ঋষিরা আসছিল তারা ছিল আর্য ঋষি। তান্ত্রিক কিন্তু অনেকবার আন্দোলন উত্থাপন করছিল আর্য ঋষিদের বিরুদ্ধে, যে হচ্ছে না আমরা নরবলি দেবো, আমরা মাতৃতান্ত্রিক সমাজে বাস করবো। হ্যাঁ, পিতৃতান্ত্রিক আর্য ঋষিরা তাদেরকে দমন করতে হয়েছিল। হ্যাঁ, কারণ তারা বুঝেছে যে নরবলি দেওয়া, হ্যাঁ মানুষের মাংস এগুলি মানে আসলে বেদ বিরোধী কাজকর্ম এবং সভ্যতা বিরোধী কাজকর্ম, তাদের কিন্তু দমন করতে হয়েছে। এখন কি তোমার মনে হয় সেই তান্ত্রিকটা যদি সফল হতো ঠিক হয়েছে, তো আর কি সফল হলে কি কেউ ঠিক হয়ে যায়? কথাটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন মানে ধরা যাক ইসরায়েল যদি আমরা বলি, যদি এখানে রাজনৈতিক ক্ষেত্রে বা মনস্তাত্ত্বিক ক্ষেত্রে যদি দেখি, ইসরায়েলের মনস্তত্ত্ব বা সাধারণ ক্ষেত্রে মনস্তত্ত্ব কিরকম, যে হচ্ছে একজন একটা জিনিস খারাপ করেছে বলতে একটা দল একটা দেশের প্রতিনিধিত্ব করছে থেকে, প্রতিনিধিত্ব না একটা দেশ থেকে একটা দল তাদের বিরোধিতা করছে থেকে ওই সমগ্র দেশটাকে আমাদের নিশ্চিহ্ন করতে হবে। এটা কিন্তু সবার আগে এরকম ছিল, এটা কিন্তু টেকনিক্যাল একটা বিপ্লবকে উৎপন্ন করতে হয়েছে। মানে হচ্ছে তৎকালীন সময় বিভিন্ন রাজনৈতিক যে ক্ষমতা বদলের যে বিভিন্ন মানে জটিলতা ছিল, এটার মধ্যে কিন্তু একটা সময় এরকম হয়েছে যে যারা তৎকালীন ইসরায়েলবাসী তাদের কিন্তু মন মানসিকতা এরকম হয়ে গেছে। এই কারণে আজকের ফসল হচ্ছে এই ফিলিস্তিনের এরকম আক্রমণ। কিন্তু কথা হচ্ছে যে এটা কিন্তু সফল, তাদের বিপ্লব তথাকথিত তাদের বিপ্লবটা কিন্তু আসলে সফল হয়েছে, যে হচ্ছে এটা মানে তোমরা এরকম চিন্তাধারা সামনে তাদের চিন্তাধারা সঠিক। কিংবা ধরা যাক যখন হিটলার যখন বলছিল যে হচ্ছে হলোকস্ট পরিচালনা করবে বা পাড়া ভার করে আক্রমণ করবে, হিটলার কিন্তু একটা বিপ্লব উৎপন্ন করেছে, যেরকম জ্বালাময় বক্তব্য দিয়ে সে জনগণকে উদ্বুদ্ধ করেছে। সরি, এটা একটা উদাহরণ বিচ্ছিন্ন বলে ফেললাম, কিন্তু কথা হচ্ছে মানে সে এটা সফল হয়েছিল আন্দোলন, সার্থক বলতে এটা হচ্ছে মানে সঠিক হয়ে গেল, সার্থক মানে কি সঠিক। এখন আমার কথা হচ্ছে যে সঠিক মানে সফলতা সঠিকত্ব মানে কোনটা আমাদের সফল হওয়া উচিত, কোনটাকে আমাদের সফল হতে বাধা প্রদান করা উচিত। যেরকম তান্ত্রিক আর্য ঋষিদের যদি তৎপরতা না থাকতো এটাকে দমন করার জন্য, তাহলে কিন্তু তান্ত্রিক আজকে হয়তো আমরা অধিকাংশই থাকতাম নরক থাকতাম, বা আমরা এরকম মানে বলি দিতাম মানুষ। তো আর্য ঋষিদের কারণে আজকে আমরা সেফ একটা জোনে আছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, আমাদের কিন্তু দমন করতে হবে, আমরা কাদেরকে দমন করবো, কোন বিপ্লবকে আমরা দমন করবো, কোন বিপ্লবকে আমরা সমর্থন করবো, কিসের তো এখানে আমরা যদি প্রত্যেকটি বিপ্লবের দিকে তাকাই,
তাহলে আমরা একজন নেতা দেখতে পাই। ঠিক আছে, তো আমাদের বিষয়টা হচ্ছে এমন যে আমাদের যে বিপ্লবটা আছে সেখানে নেতৃত্ব দেখতে হবে, যে কার দৃষ্টিতে কেমন। আমি যেটা আমাদের আগের পাঠ্যচক্রে বলা হয়েছে, ঠিক আছে, যে আগের পাঠ্যচক্রের সমাধানটা ছিল এমন যে সমাজ কি সবসময় ঠিক না, ঠিক না, সমাজ সবসময় ঠিক না, ঠিক আছে। তো এটা আমাদের প্রশ্নটা হচ্ছে এমন যে সমাজ কি সবসময় ঠিক না ব্যাঠিক, ঠিক আছে। আমাদের যে এই বিপ্লবগুলো হচ্ছে, ঠিক আছে, এগুলো কি ঠিক না ব্যাঠিক, উচিত না অনুচিত, ঠিক আছে। এখানে এমন দেখতে হবে যে প্রত্যেকটা, যেমন আমরা দেখতে পাই যে সতীদাহ প্রথা, ঠিক আছে, এখানে একজন নেতৃত্ব দিয়েছে রাজা রামমোহন, ঠিক আছে। আমাদের যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানেও নেতৃত্ব আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নেতৃত্ব, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের যে বিবেচনাটা আছে সেটা দ্বারা, তাদের বিবেচনাটা আছে সেটা দ্বারা সে অন্য মানুষদেরকে প্রভাবিত করে, এবং সেই মানুষের প্রভাবিত করার কারণে তারা হচ্ছে একটি বিষয়ের দিকে ধাবিত হয়, একটি সিদ্ধান্তের দিকে ধাবিত হয় যে আমরা এই কাজটা করবো, আমরা এই বিপ্লবটা সংগঠিত করবো, ঠিক আছে। সেরকম এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি যেরকম বক্তব্যটা দিলে আমার একটা মনে হলো যে হচ্ছে তুমি আপেক্ষিকতাকে আশ্রয় দিচ্ছ, যদি তুমি অন্যের মতামতকে, আমার মনে হচ্ছে যে তুমি একটি বলার চেষ্টা করছো যে এক একজন বিবেচনার মধ্যে দিয়ে সামনে আগায়। হ্যাঁ, কারণ আমি কিন্তু এখানে বলতেছি যে হচ্ছে না, তুমি এখানে আপেক্ষিকতাকে আশ্রয় দিতে পারো, তোমার এখানে অ্যাবসলিউটলি বলতে হবে, যেটা বললাম প্র্যাকটিক্যালি তুমি কিন্তু এখানে মনে করতে পারো যে আমরা কেউ জানি না সঠিক, আসলে আমরা জানি না সঠিক, কিন্তু তোমার একটা নির্ধারণ করতে হবে যে হচ্ছে না আসলে সঠিক একটা নিশ্চয়তা দেয়। এখন তুমি একটা নিশ্চয়তা দিয়ে বলো যে আসলে কিসের ভিত্তিতে আমরা নির্ধারণ করবো যে একটা বিপ্লব আমরা দমন করবো, এটা একটা বিপ্লব আমরা তৈরি করবো, কার বিবেচনা সঠিক কার বিবেচনা ভুল। আমার মনে হয় যে ভুল ঠিক বা উচিত অনুচিতের প্রশ্নটা এমনভাবে উত্তর দেওয়া উচিত যে বৃহত্তর সমাজের বৃহত্তর ভালোর জন্য যা করা উচিত আমরা তাই করতে হবে। বৃহত্তর ভালোটাকে আমরা আপেক্ষিক না থাকা যাক হয়তো একটা জিনিস যেটা 10 জনের জন্য ভালো, একজন থাকে তার জন্য ভালো না, সে চলে যায় 10 জনের জন্যই, এরকম গণতন্ত্র দিয়ে চলে যায়, গণতন্ত্র না নিতে সেটা সেটা হচ্ছে গিয়ে আমি ধরো আপনার যেটা ভালোর উপর ডিপেন্ড করে, যার জন্য যেটা ভালো সেটা করতে হবে। তাহলে কম্পিউটার বিপ্লব একটা কম্পিউটার কেমন ভালো না খারাপ, খারাপ দিক আছে এটা অবশ্যই ছোটো ছোটো, কিন্তু ভালো দিকটা বেশি না, তাহলে এটা সমাজে অ্যাকসেপ্ট করছে, এখন এটা সমাজের একটা অংশ। তুমি এটা নিয়ে কি বলছো? সমাজ যে সবসময় ভালো দিকে যাবে বিষয়টা সেটা না। যেমন কম্পিউটার যেটা কথা উদাহরণটা দিল, হ্যাঁ এটা অনেক ভালো, কিন্তু তার কিছু একটা খারাপ দিক গোড়ামোনা আছে। যেমন আমাদের যে ছেলেরা যে বাচ্চারা এটা আসক্ত হয়েছে, এটা একটা খারাপ দিক। আবার অন্যান্য ক্ষেত্রেও যে এগুলো এসব খারাপ দিক রয়েছে, তা একটা বিষয়টাকে আমাদের মানদণ্ডের উপর, নির্দিষ্ট বিষয়ের উপর ঠিক বলতে হবে। এটা সবসময় যে ঠিক না বেঠিক এটা সবসময় চিন্তা করা যাবে না, একটা নির্দিষ্ট মানদণ্ডের উপর এটা ঠিক করতে হবে। মানদণ্ড তুমি বলতেছো না যে ভালো, দুইজনে বলতেছো যে 10 জনের জন্য কোনটা ভালো, 10 জনের জন্য আর কি কোনটা ভালো। হ্যাঁ, এখন এই ভালোটা কিসের উপর বিবেচিত, ভালোটা কি, এই মানদণ্ডই আমি জিজ্ঞাসা করছিলাম এতক্ষণ। হ্যাঁ, তো আমি অফিসে সম্পূর্ণ একমত ছিলাম, বললো যে একটা নির্দিষ্ট মানদণ্ড লাগবে সমাজের, উচিত অনুচিত বা কী করতে হবে না করতে হবে সেটা নিশ্চিত করার জন্য না। তো আমার মনে হয় সেই মানদণ্ডটাই হবে হচ্ছে ভালো খারাপের উপর ভিত্তি করে। তো জিনিসটা ভালো হয় আমার জন্য, তো ভালো, খারাপ হওয়ার জন্য খারাপ। তো ভালো বলতে আমি যেমন এলাম, যেমন কম্পিউটার, তারপরে সত্যি হওয়া বন্ধ, সত্যি হওয়া বন্ধ কিন্তু বৃহত্তর সমাজের জন্য ভালো। তুমি হয়তো বলো যে তৎকালীন ভালো হচ্ছে যেটা মানুষের কোনো খারাপ করবে না, মানুষের কোনো ক্ষতি করবে না। তাহলে ভালো যেটা খারাপ করবে না, তাহলে এটা তো দুইটা বিপরীত অর্থ। তাহলে খারাপ ভালো কি আর খারাপ? খারাপ হচ্ছে যে প্রথম মানুষের সমাজের বিরুদ্ধে, যেমন হত্যা করা সবসময় খারাপ, চুরি করা সবসময় খারাপ, কোনো মানুষকে অপমান করা, ছোটো করা, রেসিজম সবসময় খারাপ। এইসব মানদণ্ড আমাদের আদিকাল থেকে আছে পৃথিবীতে, ধর্মগ্রন্থগুলোতে আমরা দেখতে পারি, কিংবা আইন শাস্ত্রগুলোতে আমরা দেখতে পারি, সব জায়গাতে আছে। হত্যা সবসময় খারাপ, হত্যা হচ্ছে সবসময় খারাপ। আমি তো বলি না হত্যা সবসময় খারাপ, আমি বললাম যে ভালো না খারাপ হত্যা করার কাছে এর উপর ডিপেন্ড করে হত্যা ভালো না খারাপ। চোর একজন খুনি, সে 25টা খুন করছে, এখন তুমি তার হত্যা করবে না, অবশ্যই করবে, এখন তার হত্যা করলে সমাজে ভালো হবে। এখন যদি তুমি কোনো দোষ করো না, এখন তোমার হত্যা করলে সমাজে ভালো হবে না, তাহলে তো সমাজ হত্যা করবে না। আমার সাথে কথা হচ্ছে যে দুইটা পক্ষ থাকে, যখন দুইটা পক্ষের ক্ল্যাশ লাগে তখন কি দুইটা পক্ষের দুই ধরনের চিন্তা চেতনা থাকে? দুইটা পক্ষের ক্ল্যাশ কখনো লাগবে না যদি না একটা ইসরায়েল ফিলিস্তিন, হ্যাঁ
এখানে তুমি কিন্তু একটা পর্যায়ে সামাজিক ক্ষেত্রে তুমি বলতে পারো, শুধুমাত্র রাজনৈতিক না। কিংবা ব্রিটিশ ভারত, ভারতের ক্ষুদিরাম বসু যা করেছিল এটা ভারতের জন্য, ব্রিটিশদের জন্য ভালো না। সূর্য সেন যা করেছিল এটা ভারতের জন্য। কিন্তু এখানে দেখতে লর্ড কর্নওয়ালিস যেটা করেছিল এটা মানে ধরা যাক মানে বা কার্য বা ওই তৎকালীন বড়লাট যারা সামরিক অর্থে এগুলি করতেছে, শোষণ করতেছে, এটা ব্রিটিশদের জন্য আমাদের জন্য। এখানে এটা সামগ্রিক অর্থ, এটা ক্লিয়ার কাট কথা যায়। সামগ্রিক ভালো তোমার কি মনে হয় ঔপনিবেশিক পুরো পৃথিবীর জন্য ভালো ছিল কি ছিল ঔপনিবেশিক সময়টা? তুমি এটা এখন প্রশ্ন করতেছো, যখন ঔপনিবেশিকতার চূড়ান্ত পর্যায়ে ছিল সেটা তুমি কি সেই প্রশ্নটা করতে পারো না? কারণ বৃহত্তর ভারত ভালো ছিল না, একটা ক্ষুদ্র দাঁড়িয়ে দেওয়া কিভাবে বিচার হবে? কারণ কথা হচ্ছে যে তুমি কি, তুমি যে বলতেছো যে না এটা ব্রিটিশ যারা ছিল তারা বড় ছিল নাকি ভারত যারা বড় যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল তারা বড় ছিল? স্বাভাবিক ভারতের মানুষ লক্ষ ছিল। কারণ ভারতে শোষণ করলেও ব্রিটিশরা তো কখন ধ্বংস হতো না, ব্রিটিশ মানে ইংল্যান্ড কখন ধ্বংস হতো না, কিন্তু তারা ভারত শোষণ করার পরে ভারতের কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষতি তারা করছে। তাহলে তুমি কি এটা বলছো এখন যে ওই পরিমাণে বেসিক জিনিসটাই ছিল খারাপ, এখন এটার উপর ভিত্তি করে তারা কি করছে এটা আমরা নিজে করবো না, তখন মেইন জিনিসটা সামরিক অর্থে এটা ছিল খারাপ। তাদের জন্য ভালো না খারাপ দেখে তারা লাভ নাই, সামগ্রিক অর্থে এটা সবার জন্যই খারাপ, সামগ্রিক অর্থে সবার জন্য খারাপ। তুমি এটা আজ ভারতবর্ষের স্বাধীনতার পরে তুমি বলছো, তুমি যখন প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা এর আগে যখন যুদ্ধগুলো অনুষ্ঠিত হয়, যখন ঔপনিবেশিকতা চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন অধিকাংশ ভারতবাসী কিন্তু মানে ভারতবর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে পর্যন্ত সবাই ব্রিটিশ শাসনকে সমর্থন করত। কোন চিন্তার ভিত্তি? তো তুমি কি মনে করো যে তুমি ওই সময় তোমার কাছে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে তুমি ঠিক এই কথাগুলি এই ডিসিশন যে তুমি যেমন বললাম যে সমাজে বিপ্লব হয় তারা যে কোনো একজন তারা তো বিপ্লব নিয়ে আসে, মানে একজন না নির্দিষ্ট শ্রেণী তারা তো বিপ্লব নিয়ে আসে না সমাজের মধ্যে, সে বিপ্লব তাই করছে। হয়তো মানুষ দেখা যায় তোমার দিয়ে মনে হয় যখন ব্রিটিশরা ভারত আক্রমণ করছে তখন কি ভারতের মানুষের মনোভাব এই ছিল যে ব্রিটিশ আমাদের শাসন করুক? তাহলে এই চেঞ্জ করে নিতে হচ্ছে শোষণ এবং অত্যাচারের মাধ্যমে তারা এটা পরিবর্তন করে নিচ্ছে তাদের মনোভাব, এই সমাজের নিয়ম মনোভাব পরিবর্তন হয় এবং সেই পরিবর্তিত মনোভাবের মধ্যে থেকে আবার দেশের জায়গায় তো শ্রেণী মানুষ এবং সামাজিক বিপ্লব একটা প্রতিষ্ঠা করছে, রাজনৈতিক সামাজিক দুই ক্ষেত্রে বিপ্লব হয়েছে এবং সেই কারণে বর্তমান বা ভারতবর্ষ বা ভারতীয় মানুষের তিনটা দেশ ভারত পাকিস্তান মানুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে সামগ্রিক অর্থে চিন্তা করলে দেখা যাবে হয়তো কিছু সময়ের জন্য মানুষ বিস্মিত ছিল, কিন্তু মেইনলি কিন্তু সামগ্রিক অর্থে এটা আমাদের সবসময় খারাপ ছিল। এবং তুই হয়তো বলবো যে মানুষ হয়তো দেখা গেছে যে মাইনে নিচ্ছে যে রাজশক্তি ভালো ছিল, কারা মানছে কারা বিশ্বাস করছে এটা ক্ষুদ্র শ্রেণী যারা ছিল সেখানে তাবেদার যারা ছিল সরকারি চাকরিজীবী তারা ভাইবে নিচ্ছে তারা ভালোভাবে থাকছে তাই না? না তারা যদি মনে করেন অবশ্য তোমার কি মনে হয় একটা ইংরেজ তুমি একটা জায়গায় অধিকার আছে এই জায়গায় একটা দেশে তোমার জায়গা তোমার এই জায়গায় তোমার অধিকার আছে। আমাদের পরিবারের কথা বলবে আমার তালুকদারের বংশ ছিলাম লেখছি, তো ওই আমার দাদার বাবা ইহার তালুকদার যিনি ছিলেন তার প্রচুর জমি ছিল, হ্যাঁ, কিন্তু সব নীল করা দিয়ে গেছে। তো এটা তোমার কি হবে তার অধিকার ছিল না জমির উপরে, ইহার তালুকদারের তার জমি যে নীল করা নিয়ে গেল, তাহলে কি এটা কি তার জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সে কি সমর্থন দিবে দিবে? এখন যে সব ইয়ারা যেসব কৃষকরা যেসব কৃষকরা যারা ওই জমিতে বর্গাদাসী ছিল তাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সাধারণত খারাপ হয়েছে। তো তুমি যদি বলো সকল শ্রেণী মিলে ঔপনিবেশিকতা আমার জন্য খারাপ ছিল, হয়তো ক্ষুদ্র একটা শ্রেণী ছিল যারা তাদের একটা সুবিধা হয়তো সরকারি চাকরি করতে পড়ালেখা করছিল তার জন্য ভালো ছিল, কিন্তু তুমি সামরিক অর্থ দেখো তাহলে এটা অবশ্যই আমাদের খারাপ ছিল এবং সবসময় খারাপ ছিল। দুনিয়া সবার ক্ষেত্রে সব ক্ষেত্রে তুমি দেখবা ঔপনিবেশিকতা সবসময় খারাপ। জমিদার শ্রেণী কি ছিল বলে আমাদের অত্যাচার করে আসে? হ্যাঁ, ভারত ভূইয়াদের সময় মোগল শাসনের সময় তখন কি জমিদাররা বা তারা কি যারা বড়দা চাষি ছিল বা পরে যখন গরিবীরা আসছিল আপনার জন্য সেটা খুব ভালো ছিল না? আমার কথা হচ্ছে যে কিন্তু ঠিক ওই ঔপনিবেশিকতার চিন্তাধারাটা উৎপন্ন হয়। আমি তো আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি যে আমাদের প্রতিটি বিপ্লবের প্রত্যেকটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, আমাদের একটা বিপ্লবের কারণে একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়নি, তার জন্য আমাদের যে কোনো একটা প্রেক্ষাপটের বিচার করতে হবে। আমরা যদি সমগ্র প্রেক্ষাপটকে একসাথে বিচার করতে চাই তাহলে কখনোই আমরা সঠিক ফলাফল পাবো না। আর অধিকাংশ দেখা গিয়েছে যে
বিভিন্ন যে সঠিক বিপ্লব হয়েছে, সঠিক বিপ্লবের ক্ষেত্রে কি করেছে যে বিভিন্ন ধরনের মনীষী যারা আছে, অধিকাংশ মনীষীদের যে যুক্তি, সেই মনীষীদের যুক্তি মোতাবেক কিন্তু একটি বিপ্লব হয়েছে। সাধারণত পরবর্তীতে তার গণতন্ত্রে আঘাত এনেছে এবং যেমন বর্তমান বাংলাদেশে প্রতিটি নিষিদ্ধ করা হয়েছে। যদি একবার এই বর্তমান বাংলাদেশে প্রতিটি নিষিদ্ধ করা হতো, মানুষ কখনো এটা মানিয়ে নিতে পারতো না। তার জন্য মানুষের অভিযোজনের উপর একটি মানে একটি পরিবর্তন নির্ভর করে। যদি মানুষরা সঠিকভাবে গ্রহণ করতে পারে তবে এটা সঠিক হবে, আর যদি সঠিকভাবে গ্রহণ না করে তাহলে এটা কখনোই ঠিক হবে না। যেমন আপনি বললেন ছুটি দেওয়ার কথা অথবা ব্রিটিশ শাসনের কথা। যদি এখনো বর্তমান বাংলাদেশে ব্রিটিশ শাসন করতো তাহলে বলা যেত যে আমরা তাদের কৃতদাসীর মতো হয়ে যেতাম। যদি আমরা কৃতদাসী হয়ে যেতাম তাহলে সেই প্রেক্ষাপটে বিষয়টি হতো একরকম, আর আমরা এখন বর্তমানে স্বাধীন হয়েছি। এই স্বাধীন হওয়ার পরের প্রেক্ষাপট অন্যরকম। আপনি যদি দুটি প্রেক্ষাপটে একত্রিত করে তার ফলাফল করতে চান তাহলে আপনি কখনোই পাবেন না। হ্যাঁ, তো সে যা বললো ঠিক, প্রত্যেকটা বিপ্লবের প্রেক্ষাপট থেকে আলাদা। তো এটাতে তুমি একটা নির্দিষ্ট জিনিস এটা তুমি সামগ্রিক হিসেবে চাষ করতে পারো না, সবগুলোর সাথে মিলে। তো এই বলতে ওই বন্যা হয়েছে এরা জমিদার দেওয়া না, আমি তো বলতেছি এটা না, ওই বন্যা বেশি জমিদার ওর সবই খারাপ। বলছেন যে নির্দিষ্ট একটা মানদণ্ড নিয়ে সবগুলো প্রেক্ষাপটকে বিশ্লেষণ করা সম্ভব না। সম্ভব না বলতে কি এটা একজন দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে, আর অনেক সময় সম্ভব। মানদণ্ড কিন্তু আমাদের দৃষ্টিকোণ সমূহকে ইকুয়াল আউট করার জন্য কিন্তু তৈরি হচ্ছে। সবসময় সম্ভব না বলতে একটা নির্দিষ্ট মানদণ্ডের মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হলে সম্ভব না, কিন্তু সামগ্রিক বিষয়টা সম্ভব। আমি এটার কথা বলছি যে ভালো না খারাপ এটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যে কোনো একটি প্রেক্ষাপটের মানদণ্ড নির্ভর করে তার মানে সেই প্রেক্ষাপটের ধর্মীয় বিষয় আর মনীষীদের উপরে, যে সেই প্রেক্ষাপটের মনীষীরা বিষয়টিকে কীভাবে দিচ্ছে বা বড় বড় নেতারা বিষয়টিকে কীভাবে দিচ্ছে। যেমন আমরা যদি ফারাওদের কথা চিন্তা করি, তখন ফারাওরা যা হতো তাই হতো। সেই প্রেক্ষাপটে যদি ফারাওরা বলতো যে নরবলি দেওয়া ভালো, তাহলে অবশ্যই সেই প্রেক্ষাপটের মানুষরা তাই মেনে নিতে বাধ্য হতো। আর পরবর্তীতে তারা নরবলিকে স্বাভাবিক মনে করত। এর জন্য প্রত্যেকটি প্রেক্ষাপটের মানদণ্ড নির্ভর করে সেই প্রেক্ষাপটের ধর্মীয় এবং সেই প্রেক্ষাপটের নেতাদের উপরে, অর্থাৎ মনীষী ও নেতাদের উপরে নির্ভর করে। ঠিক আছে, আমি এটা সমন্বয় করতে। তো ধন্যবাদ সকলকে যারা প্রত্যেকে আপনাদের মতামত উপস্থাপন করেছেন। তো এই ক্ষেত্রে আমি একটি সমন্বয়ের বিষয়ের ক্ষেত্রে একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকের মতামতের ভিত্তিতে বিশেষত রাকাত এবং ফাহিম যা বলেছেন সেটা হচ্ছে যে আসলে খারাপ ভালোর উপর বিচার করে। হ্যাঁ, এমন কথা হচ্ছে যে সামগ্রিক অর্থে ভালো, সামগ্রিক অর্থে খারাপ। রাকাত যেটা ব্যবহার করার চেষ্টা করেছে সেটা হচ্ছে অনেকটা কমন সেন্স। তো কথা হচ্ছে যে আমরা এখানে দার্শনিক আলাপ আলোচনা করছি, দার্শনিক আলাপ আলোচনা কখনো কমন সেন্স দিয়ে চলে না। দার্শনিক আলাপ আলোচনা চলে সবসময় গূঢ়তর যুক্তিতত্ত্বের মধ্যে দিয়ে, যেটা আমাদের কাছে কমন সেন্স মনে হতে পারে, এটা অনেক ক্ষেত্রে ভুল হিসেবে প্রমাণিত হতে পারে গূঢ়তর যুক্তি আলোচনার মধ্যে দিয়ে। এবং এই ক্ষেত্রে ফাহিম একটা কথা বলে, সেটা হচ্ছে যে প্রত্যেক প্রেক্ষাপটে আলাদা আলাদা মানদণ্ড সেটা নির্ভর করে ওইখানের ধর্মীয় বিবেচনা, ওই ক্ষেত্রে মনীষীদের চিন্তাধারা এগুলির উপর। তো কথাটা হচ্ছে যে আমি যে মানদণ্ডটার কথা বলছি সেটা কিন্তু মানে প্রত্যেক প্রেক্ষাপটের জন্য আলাদা আলাদা। মানে একটা মানদণ্ড মানেই হচ্ছে আপনার সকল ক্ষেত্রে সকল সময় অবস্থান নির্বিশেষে এটা কাজ করবে। এই ক্ষেত্রে আমি যেটা একটা সমন্বয় করার জন্য বলবো সেটা হচ্ছে যে মানব জাতির উদ্দেশ্য, মানে আমি বলছি মানে মানুষের জীবনের উদ্দেশ্য না, এই দার্শনিক প্রশ্ন না, বলছি যে সমাজতাত্ত্বিকভাবে মানব সভ্যতার বা একটা সভ্যতার মানব জাতির মানে উদ্দেশ্য তারা কি করবে। সভ্যতার উন্নতি মানে হচ্ছে, আর যদি স্পষ্টভাবে এটা বলি, সেটা হচ্ছে নিজের কাছে যথাসম্ভব ক্ষমতা আনার চেষ্টা করবে। ক্ষমতা বলতে এখন কী বোঝায়? এই ক্ষমতা বিভিন্ন ধরনের, যেরকম আমরা প্রযুক্তির কথা বলছি, যখন ধরা যাক 200 বছর আগে কি আমরা এই ক্ষমতাটা ছিল আমাদের কাছে। ক্ষমতা বলতে কী বোঝায়? ক্ষমতা বলতে বোঝায় কার্য করার ক্ষমতা, মানে কাজ করার যে আমাদের ক্যাপাসিটি, সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন অনেক দ্রুত কাজ করতে পারছি এবং অনেক বেশি কাজ করতে পারছি, এই যে একটা প্রযুক্তির উদাহরণ। আবার একই সাথে বিভিন্ন ধরনের মতাদর্শ আছে যেটা হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সামনে মানে কি বোঝায়? সামনে মানে বোঝায় গড়ে একজন মানুষের কাছে এককভাবে কতটুকু ক্ষমতা থাকবে। ক্ষমতা বলতে কি? যোগাযোগের ক্ষমতা আছে, যেরকম হচ্ছে আগে
আরও অনেক আগে তো হচ্ছে পায়রা দিয়ে পাঠানো হতো, হ্যাঁ, এরপরে পাঠানো হতো চিঠি দিয়ে, এখন পাঠানো হয় মেসেঞ্জার দিয়ে। আরও বেশি ক্ষমতা বৃদ্ধি পেয়েছে না? মেসেঞ্জারে যত দ্রুত কাজ করা যায় চিঠি দিয়ে কিন্তু তত দ্রুত কাজ করা সম্ভব। তো এটাই হচ্ছে কথা। তো এক্ষেত্রে আমি বলবো যে মানব জাতির উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে এমন একটা অবস্থান নিজের জন্য গ্রহণ করে নেওয়া যেটা হচ্ছে তার মধ্যে ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি করবে, তার জন্য মানে সে একটা জিনিস তার মানে কাজ করার পরিধি অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে আপনারা হয়তো মানে আমি এই ক্লাসিফিকেশনটার নাম ভুলে গেছি, তো একটা বৈজ্ঞানিক ক্লাসিফিকেশন আছে যে হচ্ছে টাইপ 1 সিভিলাইজেশন, টাইপ 2 সিভিলাইজেশন, টাইপ 3, টাইপ 4 সিভিলাইজেশন। আমরা হচ্ছে টাইপ 0.7 সিভিলাইজেশনে আছি। মানে কথাটা হচ্ছে যে মানে টাইপ 1 সিভিলাইজেশনে কি হয় সেটা হলো যে তার যেই মানে গ্রহের সকল ধরনের বা হচ্ছে যেই মানে সৌরশক্তি একটা জাতি সামগ্রিক অর্থে সে গ্রহণ করতে পারে, মানে এটা প্রযুক্তিগত সাফল্যের কথা বলছে বা ক্ষমতাগত সাফল্যের কথা বলছে এই টাইপ 1 টাইপ 2 এগুলো। তো যেই মতাদর্শ বা যেই যুক্তি, যেই সমাজতত্ত্ব, যেই রাজনীতি, যে অর্থনীতি, যে বিজ্ঞান নীতি বা যেই যাই আছে না সেটা যত আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যত গড়ে এককভাবে আমাদের কাছে ক্ষমতা বৃদ্ধি করবে, সেটাই হচ্ছে আমরা বলবো ভালো। আর যেটা সেটা করতে বাধা প্রদান করবে সেটা হচ্ছে খারাপ। এখন এই ক্ষেত্রে কথাটা হচ্ছে যে এর জন্য আমাদের মানে এই একটা মানদণ্ড মানুষের কাছে ক্ষমতা লাগে, গড়ে এককভাবে সামগ্রিক অর্থে চূড়ান্ত বিশ্লেষণে মানুষের কাছে ক্ষমতা লাগে। তো এই বিচারে বিভিন্নভাবে আমাদের মানে আমরা বিস্তৃত করতে পারি। সেটা থেকে প্রাকৃতিক সামঞ্জস্য, প্রকৃতিগতভাবে আমরা কতটা সামঞ্জস্যপূর্ণভাবে এটা করতে পারছি, এবং সেটা হচ্ছে সবচেয়ে গুরুতর বিষয়। একটা হচ্ছে প্রাকৃতিক আনুকূল্য, আরেকটা হচ্ছে সমাজতাত্ত্বিক আনুকূল্য। এই দুইটা আনুকূল্যের ভিত্তিতে আমাদের পরিচালিত হতে হয়। আমরা মূলত এখন সমাজতাত্ত্বিক আনুকূল্যের কথা বিচার করলাম, কিন্তু সমাজতাত্ত্বিক আনুকূল্য কিন্তু কখনোই প্রাকৃতিক আনুকূল্যের অনুমোদন ছাড়া চলতে পারে না। প্রাকৃতিক আনুকূল্য বলতে কি বোঝায়? ধরা যাক আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে এলজিবিটিকিউ যে আন্দোলনটা, যে শরীফার যে আন্দোলন, ট্রান্সজেন্ডার যে আন্দোলন, এইটা কখনো সঠিক হতে পারে না। সফল হতে পারে কিন্তু এটা কখনো সঠিক হতে পারে না। কেন হতে পারে? কারণ এটা প্রকৃতির উপর আঘাত, এটা প্রকৃতির উপর আঘাত। কথাটা হচ্ছে যে মনুষ্য প্রকৃতি কি, একজন পুরুষের প্রকৃতি কি একজন নারী হয়ে যাওয়া, একজন নারীর প্রকৃতি কি একজন পুরুষ হয়ে যাওয়া, একজন পুরুষের প্রকৃতি কি অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে কিন্তু কিছু করা, কারণ সে প্রকৃতিগতভাবে প্রজনন ঘটাতে পারে না। মানে যতই হার্ডকোর বা খারাপ শোনাক না কেন, যতই কঠোর শোনাক না কেন, আলটিমেটলি নারী পুরুষ বা হচ্ছে আদিরসাত্মক সম্পর্কের মূল উদ্দেশ্য হচ্ছে প্রজনন ঘটানো এবং মানে একটা পরিবারের বৃদ্ধি ঘটানো, হ্যাঁ, সামগ্রিক অর্থে সংস্কৃতিকে রক্ষা করা। তো কথা হচ্ছে যে যেহেতু এটা ওই ট্রান্সজেন্ডার কিংবা মানে সমকামীবাদদের মধ্য দিয়ে চলে না, সমকামীদের সমর্থনের মধ্য দিয়ে চলে না, তাই অন্তত আমি বলবো ব্যক্তিগতভাবে আপনারা ওটা বলতে পারেন সেটি কিন্তু প্রাকৃতিকভাবে যেহেতু আমাদের অনুকূল না, সেটা ভবিষ্যতে আমাদের কাছে ক্ষমতা আনতে বা ভবিষ্যতে আমাদের কাছে সামগ্রিক অর্থে আরও বেশি যেমন ধারাবাহিকতার পরিক্রমায় সামনের দিকে এগিয়ে যেতে আরও বেশি বাধা প্রদান। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের এখানে আমি যেটা বিশ্লেষণ করবো সেটা হচ্ছে যে এই মানদণ্ড যদি আমরা সবার উপর মানে একটা একটা করে আরোপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সতীদাহ প্রথা। এটা প্রচণ্ড আনন্যাচারাল একটা জিনিস। আনন্যাচারাল বলতে সতীদাহ প্রথাটা ছিল অনেকটা এরকম যে কথাটা হলো যে মানুষকে মার্ডার করে কি মানে খুবই ন্যাচারাল, হত্যা করা খুবই মানে আর কি প্রাকৃতিক আনুকূল্যের সাথে চলছে। কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা কার্যক্ষমতা নিয়ে চলে, প্রত্যেকটা মানুষ সমাজের কাছে একটা অ্যাসেট, যেটা হচ্ছে আমরা সেই মানুষকে একটা মানে যন্ত্র হিসেবে ব্যবহার করতে পারি সেই সমাজের উন্নতির জন্য বা সমাজতাত্ত্বিকভাবে সামগ্রিক ধারাবাহিকতার পরিক্রমায় যে ক্ষমতা অর্জনের জন্য। তো মানুষ কিন্তু সেটা একজন অ্যাসেট, তো তাকে আমরা কেন ধ্বংস করি? তো তুমি বলতে চাচ্ছো যে আমাদের যে সমাজের মানদণ্ড প্রকৃতির সাথে আমরা মিললে না, এটা হচ্ছে যেটা ক্ষুদ্রতর জিনিস। সামগ্রিক বিষয় হচ্ছে মানুষের কাছে যতটুকু ক্ষমতা আসে, মানে ধারাবাহিকতার পরিক্রমা যতটুকু সামনে এগিয়ে যায়, এবং সামনে এগিয়ে যাওয়া তো একটা ভেগ জিনিস হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট জিনিস হয়ে গেল। এটার মানেটা কি আসলে? সংগ্রাম নেই, সামনে এগিয়ে যাওয়ার সংগ্রাম নেই। একটা মানুষ যতটুকু কাজ করার ক্ষমতা রাখে বা সক্ষমতা রাখে, যেরকম আমি এখন যেরকম ধরনের একটা বই আমি পেলাম, পুরাতন অনেক বই আছে যেটা আমি পেলাম 150 বছর আগে, 100 বছর আগে, সেটা আমি পেটে আমার করে করতে পারছি, সেটাকে আমার একটা ক্ষমতা না? অবশ্যই একটা ক্ষমতা। তোমরা অনেকে হচ্ছে পাঠ্যচক্রের বইপত্র পড়েছো PDF, সেটা কি একটা ক্ষমতা না তোমাদের? এখানে আমরা মানে যোগাযোগ করতে পারছি, পড়তে পারছি, শিক্ষাগত ক্ষমতা সকল ক্ষেত্রে ক্ষমতা রয়েছে। এই ক্ষমতার ক্লাসিফিকেশন দেওয়ার মতো টাইম বা হচ্ছে সময় শক্তি কোনোটাই এখন আমাদের নেই, তো সেটা আমি এখনো দিলাম না। তো কথা হচ্ছে যে এই ক্ষমতার জন্য কিন্তু আমাদের প্রয়োজন প্রাকৃতিক আনুকূল্য এক, দ্বিতীয়ত সামাজিক ও সমাজতাত্ত্বিক আনুকূল্য। এখন এই সমাজতাত্ত্বিক আনুকূল্য বিচার হবে শুধুমাত্র এই ক্ষমতার উপর বিচার। ধরা যাক একটা বিপ্লব উৎপন্ন হচ্ছে, এই বিপ্লবকে আমাদের পরবর্তীতে
কার্যক্ষমতা বৃদ্ধি করবে সামষ্টিক অর্থে, মানে মানুষকে কি মানুষের মানে প্রকৃতিগতভাবে কাজ করতে স্বাধীনতা প্রদান করবে, নাকি তাকে আরো বেশি খারাপ করবে, এইটার উপর বিবেচনা করে আমরা চলবো। উদাহরণস্বরূপ সতীদাহ প্রথা, একজন মহিলা যদি মারা না যায় তাহলে সে কি কাজকর্ম পরিচালনা করতে পারবে না, আরো বেশি কাজ করতে পারবে না সমাজের। উদাহরণস্বরূপ রানী রাসমণি, তিনি কিন্তু প্রচুর মারাত্মক একজন মহিলা ছিলেন, তিনি হচ্ছে মানে হিন্দু ধর্মের রক্ষণশীলতার জন্য প্রচুর উপকার করেছে। তিনি কিন্তু বিধবা ছিলেন, তাকে যদি সতীদাহ প্রথার মাধ্যমে মেরে ফেলা হতো তাহলে কি তিনি সকল কাজকর্ম করতে পারতেন? তাহলে এই যে কথাগুলি, এগুলি কিন্তু একমাত্র বিচার করে শুধুমাত্র এটা আমাদের কার্যক্ষমতা সামষ্টিক অর্থে বৃদ্ধি করবে নাকি করবে। আমি কেন এই সমকামিতা এটাকে সমর্থন করছি না, কারণ হিন্দু ধর্মে একটা কথা আছে, সেটা হচ্ছে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজ ধর্মে বা নিজ বৈশিষ্ট্যে নিধন করা উত্তম, কিন্তু অন্যের বৈশিষ্ট্য পালন করা ভয়াবহ। আমার একটা কাজ, অন্যের কাজ আমি কেন পালন করব? অন্যের দায়িত্ব পালন করা বা অন্যের যে কাজটা করা, অন্যের বৈশিষ্ট্যে নিজেকে মিলিয়ে চলাটা, এটা হচ্ছে ভয়াবহ। একটা পালামতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় একটা লেখা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে বন্যেরা বনি সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো এটা হচ্ছে কথা। হ্যাঁ, এখন বন্যদেরকে যদি আমরা মাতৃক্রোড়ে পাঠাই, শিশুদেরকে যদি আমরা বনে পাঠিয়ে দিই, তাহলে একটা বিপর্যয় সৃষ্টি হবে, সামাজিক বিপর্যয় সৃষ্টি হবে। সামাজিক বিপর্যয় মানে মানুষের কাছে সামরিক অর্থে সমাজতাত্ত্বিকভাবে ক্ষমতা লাভের যে ধারাবাহিকতা, সেটা ক্ষুণ্ণ হবে, সেটা থেমে যাবে। এখন যেটা আমাদের আমি মনে করি পাঠ্যচক্রের যেটা ফাইনাল ডিসিশন, সেটা হচ্ছে আর কি, আমাদের যত যা বিচার করা হবে, হোক সেটা সমাজতাত্ত্বিক, হোক সেটা রাজনৈতিক, যাই হোক না কেন, যখন একটা বিপ্লবকে সমর্থন করা হবে বা দমন করা হবে, সেটা হবে কার্যক্ষমতার ভিত্তিতে। সেই মতে যেটা আমি বলেছিলাম, আর্য ঋষিরা যখন তান্ত্রিকদেরকে দমন করেছিল, তান্ত্রিকরা যদি থাকতো আমাদের এই কার্যক্ষমতা বৃদ্ধি পেত। যখন নর বলি দেওয়া হয়, এই কার্যক্ষমতা বৃদ্ধি পায়, বস্তুজাগতিক বৃদ্ধি পায়, এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। ওই মানুষকে আমি, যে মানুষকে আমি অ্যাসেট হিসেবে ব্যবহার করতে পারতাম সমাজের উন্নতির জন্য বা সমাজের প্রত্যেক মানুষের কাছে ক্ষমতা আনয়নের জন্য, সে কিন্তু ব্যবহৃত করতে পারবে না। এটা হচ্ছে আমার। হ্যাঁ, তো সামগ্রিক অর্থে এই ক্ষমতা গ্রহণের বা সামষ্টিক ক্ষমতা লাভের উন্নয়নের ভিত্তিতেই আমরা বিপ্লবকে হয় সমর্থন করবো, নাহলে দমন করবো। তো পাঠ্যচক্র সমাপনান্তে আমি বলতে চাই, যারা আজকের এই পাঠ্যচক্রের বক্তব্য উপস্থাপন করেছেন, যারা বই সমূহ পড়ে তাদের মতামতকে পেশ করেছেন, মতামতকে আমাদের সামনে উত্থাপন করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তোমরা অবশ্যই ভবিষ্যতে মারাত্মক ভবিষ্যতের উন্নয়নের জন্য এগিয়ে যাবে। এবং আমি যেটা বললাম, আমাদের সমাজে যে প্রত্যেক মানুষের কাছে ক্ষমতা আনয়ন, এটাতে তোমরা আমার অনেক বড় ভূমিকা পালন করবে। এই যে দেখি আমরা এখানে জ্ঞানার্জনের ভিত্তিতে অনুশীলন করছি, এখানে জ্ঞান অর্জন করছি, এটা কেন উচিত? আমরা যে কাজটা করছি এটা কেন? কারণ ভবিষ্যতে তোমরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে তোমাদের কর্মে প্রবৃত্ত করতে পারবে না। তোমাদের এই জ্ঞানটা কাজে লাগিয়ে কি তোমরা পরবর্তী প্রজন্মকে কি তোমরা উদ্বুদ্ধ করতে পারবে না? অবশ্যই পারবে। তো এটা কি সামগ্রিক অর্থে আমাদের সমাজতাত্ত্বিক ক্ষমতা বৃদ্ধি করবে না? অবশ্যই করবে। তো এই কারণে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করছি। তো আজকে যেটা বললাম, ফাইনাল ডিসিশন তো আমরা নিয়ে নিয়েছি, পাঠ্যচক্রের সর্বশেষ সিদ্ধান্ত, ক্ষমতার উপর ভিত্তি করে বিপ্লব আমরা হয় সমর্থন করব, না হলে দমন করব। তো আবারও বলতে চাই, আজকের পাঠক আগামীর পথ প্রদর্শক। তোমরা যারা আছো, নিজেদের জ্ঞানার্জন এবং কার্যক্রমের বৃত্তির সম্মুখ পরিস্ফুরণের মধ্য দিয়ে অবশ্যই ভবিষ্যতের পথ প্রদর্শিত পরিণত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই পাঠচক্র সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।